আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক জানালো মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উন্নতি হলে নেওয়া হবে লন্ডন, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষা। রায়েরবাজার কবরস্থান থেকে দ্বিতীয় দিনের মতো তোলা হচ্ছে অজ্ঞাত জুলাই শহীদদের দেহাবশেষ। পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘাত। বিমান হামলা চালিয়েছে ব্যাংকক। ভেস্তে যাওয়ার শঙ্কায় ট্রাম্পের শান্তি চুক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রাতে এই রিপোর্টের কথা জানায় মেডিকেল বোর্ড। এর আগে পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার। তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। বিদেশে নেওয়ার বিষয়ে যদি বলি, এয়ার অ্যাম্বুলেন্স এর মধ্যেই ঠিক করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল সকাল 8টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে এবং সেখানে সেই এয়ার অ্যাম্বুলেন্সের যে আসার শিডিউল সেটি পরের দিন ছেড়ে যাবে খালেদা জিয়াকে নিয়ে। এরকম একটি আয়োজন রাখা হয়েছে এবং এটির অনুমতিও নেওয়া হয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে। তবে খালেদা জিয়া যে কালকে বিমান আসলেও যে বিদেশে নেওয়া হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ খালেদা জিয়ার অবস্থা গতকালকে তার সিটি স্ক্যান সহ বেশ কিছু চেক আপ করা হয়েছে। সেই রিপোর্টগুলো স্বাভাবিক, এবং স্বাভাবিক এই অর্থে অর্থাৎ পজিটিভ অর্থে স্বাভাবিক বলা হচ্ছে, অর্থাৎ বিগত তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার যে শারীরিক অবস্থা ছিল ক্রমে গত 2-3 দিন ধরে এই অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এবং কালকে রিপোর্টে সেই জিনিসটি একেবারেই কিছুটা হলেও আশার আলো দেখছেন এখানকার যারা মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন তারা। সেই কালকে যে রিপোর্টটি দেয়া হয়েছে সেই রিপোর্টের আজকে সেই রিপোর্টগুলো নিয়ে মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা আবারও বসবেন হয়তো কিছুক্ষণের মধ্যে। যিনি এই মেডিকেল বোর্ডকে সমন্বয় করছেন খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান, তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এভারকেয়ারে আসবেন। তিনি আসার পরে এই রিপোর্টগুলো নিয়ে আবারও এই মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে আলাপ আলোচনা হবে এবং মেডিকেল বোর্ডের সদস্যরা বা চিকিৎসক যারা তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন দেশি বিদেশি সবার সমন্বয়ে তারা চাচ্ছেন যেহেতু অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে বিদেশে না নিয়ে এখানেই যদি তাকে শারীরিকভাবে একেবারে সুস্থ করা যায় সেই বিষয়টিও বিবেচনায় রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে একেবারে তাকে যে কালকে এয়ার অ্যাম্বুলেন্স আসলে বিদেশে নেওয়া হতে পারে সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। সবকিছুই আসলে আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি। যেহেতু পরশুদিন ব্রিফ করার পর কালকে ব্রিফ করা হয়নি তার শারীরিক অবস্থা নিয়ে, আজকে হয়তো সেই ব্রিফটি করা হবে। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় দিনের মতো চলছে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন প্রক্রিয়া। সকাল 9টার দিকে আন্তর্জাতিক ফরেনসিক দল সহ এই কার্যক্রমে অংশ নিয়েছেন সিআইডির ফরেনসিক দল। কর্মকর্তারা জানান, রোববার শুরুর দিনে 2 জনের মরদেহ উত্তোলন করা হয়। পরে দেহাবশেষ ও 7টি পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুনরায় মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। এই কার্যক্রম সময় সাপেক্ষ বলে জানান কর্মকর্তারা। মরদেহের উত্তোলন প্রক্রিয়া শেষের পর স্বজনদের থেকে সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে মরদেহের নমুনা মিলিয়ে তারপর হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সিআইডি। জুলাই আন্দোলনের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর পাশাপাশি বিএনপি নেতা ফজলুর রহমানের আদালত অবমাননার অভিযোগের শুনানিও হবে। এছাড়াও জুলাই আগস্টে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার কথা রয়েছে।
এদিকে জুলাই হত্যা মামলায় আনিসুল হক, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার সহ আওয়ামী লীগের 16 জন সাবেক মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে। আজ শুনানি করছেন নওগাঁর বাসিন্দা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের আইনজীবী। এর আগে গেল দিন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। গত 13 নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। এদিকে গত 2 ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে 2024 সালের 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে সংবিধানে হাইকোর্টের বিধান ফিরিয়ে এনেছেন আদালত। আবারও রক্তক্ষয়ী সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে। দুপক্ষই ট্যাঙ্ক, অস্ত্র সরঞ্জাম জড়ো করছে সীমান্তে। ব্যাংককের অভিযোগ, কম্বোডিয়ার ছোড়া গুলিতে নিহত হয়েছে এক থাই সেনা। জবাবে কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। রয়্যাল থাই আর্মি জানিয়েছে নাম ইউএন জেলার চংবক এলাকায় এয়ারক্রাফট মোতায়েন করেছে তারা। অঞ্চলটি থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। কম্বোডিয়াও নিশ্চিত করেছে হামলার কথা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সোমবার সকালে হামলার শিকার হয়েছে প্রিয়া ভিএআর এবং ওদ্দার মেয়াঞ্চো এলাকা। গত জুলাইয়েও ভয়াবহ সংঘাত হয়েছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে। 5 দিনে প্রাণহানির শিকার হয়েছিল 48 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় হয়েছিল যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের আরও 2টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খার্কিভ ও দোনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ 2টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুড়েছে সেনারা। ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রোভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। গ্রিসিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রাখা কথা বা দাবি জানিয়েছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে পোক্রোভস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মির্নোরাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের। অস্ট্রেলিয়ার সিডনিতে দাবানলের আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তবে আগুনে পুড়ে মারা যাননি তিনি, মারা গেছেন গাছ চাপায়। সোমবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সিডনির 200 কিলোমিটার উত্তরে বুলাডেলা গ্রামে আগুন নেভাতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর হার্ট অ্যাটাকের শিকার হয়ে সেখানেই মারা যান 59 বছর বয়সী এই ফায়ার ফাইটার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জরুরি বিভাগ। সোমবার সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যে আগুন জ্বলছিল 50টিরও বেশি ঝাড়বন। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া একটি আগুনে এখন পর্যন্ত ধ্বংস হয়েছে সেন্ট্রাল কোস্টের অন্তত 16টি বাড়ি।